শানুকে দেখতে বলো। হ্যাঁ, শানুকে দেখতে বলো, প্রণাম বাবু শুনতে পাচ্ছেন না। The Honorable Principal of Navarakh Prabhuchandra Mahavidyalaya, but not getting his voice. I'm also getting someone from Vivekananda College at admin end, and Dr. Nitharanjan Madhu from APC College. I'm seeing them, হুম হুম। but no audio feedback. না, আমরা শুনতে পাচ্ছি, উনি শুনতে পাচ্ছেন না। আমি ওনাকে একটা ফোন করছি, দাঁড়াও একটু। Can anybody unmute and say something? Yes, sir. Very good morning, sir. Pritam, I can see you, Professor Pritam Dhara, PO of Barasat College, Yes, sir. but your audio is not visible. You is not audible. হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আপনারটা দেখুন তো, কোনো আনমিউট হয়েছে কিনা একটু দেখুন তো। আপনার তরফ থেকে আমরা শুনতে পাচ্ছি কিন্তু আপনার কথা সব। কিন্তু আমি এদিক থেকে কারোর কথা শুনতে পাচ্ছি না, না হলে স্টার্টও করতে পারছি না। না না, আপনি একটু দেখুন আপনারটা আনমিউট করা আছে কিনা, মিউট করা আছে কিনা। আমারটা আনমিউট করা আছে, না হলে আমারটা শুনতে পাচ্ছেন কি করে? হ্যাঁ, আপনারটাও আমি শুনতে পাচ্ছি। এই Yes, শানু sir. একটু দেখো You না, are audible, sir. আমরা কিন্তু আপনার এই শুনতে যে পাচ্ছি ভিডিওটা আপনার কথা। দেখাচ্ছে তাতে মিউট আনমিউট অপশনটাই দেখাচ্ছে না। আমরা বাকি আপনার কথা সবাই শুনতে পাচ্ছি, কিছু আচ্ছা, কোনো একটা নিত্যারঞ্জন সমস্যা মধু, হচ্ছে। আপনি একটু আনমিউট করে কথা বলুন, তাহলে আমি স্টার্ট করে দেবো। আমি একটা কথা বলে আপনি শুরু করে দিন। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আমাদের আজকে ফিনান্সিয়াল লিটারেসির বিষয়বস্তু, আমাদের এখানে এপিসি কলেজ, বিবেকানন্দ কলেজ, মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ এবং এনবিপিসি এর সম্মানীয় প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, টিআইসি, শিক্ষক শিক্ষিকা এবং আমাদের 4টি কলেজের প্রিয় ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন। শীত উপেক্ষা করে তারা সবাই এসে কলেজে জড়ো হয়েছে, সেই জন্য তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা। আমাদের মধ্যে রিসার্চ পার্সন হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত অনারেবল ডক্টর প্রণাম ধর, এইচওডি, ডিপার্টমেন্ট অফ কমার্স, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এনএসএস ডব্লিউবিএসইউ। ডক্টর ধর তার ব্যস্ত শিডিউলের মধ্যেও আমাদের এই সেশনে উপস্থিত হয়েছেন। ডক্টর ধরকে আমাদের 4টি কলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ডক্টর ধর তার পছন্দের বিষয় ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে আমাদের সকলকে, বিশেষত ছাত্রছাত্রীদের আর্থিক সচেতনতার গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করবেন। সরাসরি আমি সময় নষ্ট না করে ডক্টর ধরের কাছে তার সেশন শুরু করার জন্য চলে যাচ্ছি। আমি আমার প্রারম্ভিক কথা বলে দিয়েছি, আপনি শুরু করে দিন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি শুরু করে দিন, আমি প্রারম্ভিক কথা বলে দিয়েছি। হ্যাঁ, আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার কথা, দেখতেও পাচ্ছি। আমাকে কো-হোস্ট করতে বলুন, আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না, লক করে রেখেছে। So very good morning, everybody. This is the
financial literacy session on behalf of, as a part of the internship program, 7 days, 120 hours, conducted by Navabarakpur Prafulla Chandra Mahavidyalaya and Mrinalini Datta Mahavidyapit, Vivekananda College, Madhyamgram, and Acharya Prafulla Chandra College, New Barakpur. So I express my heartfelt regards and gratitude to all the principals and teacher in charge of all the 4 colleges, and also very much love and blessings to all the students and NSS volunteers, program officers of NSS for inviting me to share some thoughts on banking literacy. Financial literacy has many facets, but I am not yet made co-host. So I share you, I am sharing the screen, but now I'm not able to control other functions. So I request the authorities to make me co-host. We will start this literacy program only one component, that is banking. Lots of frauds are going on all over the world as a part of money laundering and financial confiscation attempt by the fraudsters. বোকাচোদা এখান থেকে এসেছিস, আমি কত দূর থেকে So this literacy on the part of banking is very much important, which will make the students able to fight, to combat with these dishonest initiatives. আমরা আজকে ব্যাংকিং লিটারেসির পার্ট হিসাবে 3টে কাজ করব। একটা হচ্ছে প্লেনলি ব্যাংক সম্পর্কে জ্ঞান লাভ করব, ব্যাংকের বিভিন্ন লেনদেন সম্পর্কে, যেটা টেক্সট বইগুলোতে বলা থাকে না, শুধু রিজার্ভ ব্যাংকের আর কমার্শিয়াল ব্যাংকের ফাংশন বলে ছেড়ে দেওয়া হয়। আমরা ব্যাংকিং ফ্রড গুলো কি ধরনের সেগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করব বা জেনে নেব। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিভাবে আমাদের এই ব্যাংক ফ্রড থেকে প্রোটেক্ট করতে পারে সেটা একটু জেনে নেব। আমার স্ক্রিন দেখা গেলে কেউ একটু বলবেন চ্যাট বক্সে, কারণ আমি তো কাউকেই কথা শুনতে পাচ্ছি না। একটু চ্যাট বক্সে বলবেন যে এটা স্ক্রিনটা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। ওকে, থ্যাংক ইউ। তো আমরা ব্যাংক সম্পর্কে জ্ঞান লাভ যখন করব, সেখানে আমরা মূলত কি কারণে করব, ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্যের লেনদেন বা আমাদের দৈনন্দিন লেনদেন, ভবিষ্যতের নিরাপত্তা, বিভিন্ন প্রকল্পের সাহায্য লাভ, যেমন আমরা বিভিন্ন স্কলারশিপ বা ফেলোশিপ এখনই পাচ্ছি, তার জন্য ব্যাংক অ্যাকাউন্টটা দরকার এবং ঠিকঠাক ভাবে সেটাকে হ্যান্ডেল করার দরকার। আর সহজে ঋণ লাভ বা লোন নেওয়ার জন্য আমরা ব্যাংকিং সম্পর্কে জ্ঞান লাভ করতে চাইব। আমার স্লাইডগুলো একেবারে নিজের হাতে লেখা, বুঝতে অসুবিধা হলে চ্যাট বক্সে লিখবেন। ব্যাংকের হিসাব বা ব্যাংক অ্যাকাউন্ট অনেক ধরনের হয়, তার মধ্যে আমরা মূলত 4টে ধরন নিয়ে আলোচনা করব। যারা বসে আছেন দেখতে পাচ্ছি, নিজেদের মধ্যে গল্প না করে একটু নোট নিতে পারেন বা নাও নিতে পারেন। মূলত 4 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় হিসাব, যেখানে কেবলমাত্র মিনিমাম ইন্টারেস্ট বা ন্যূনতম সুদ পাওয়া যায়, অ্যারো দিয়ে দেখানো আছে। ব্যবসায়িক হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট, যেখানে কোনো সুদ পাওয়া যায় না, এটা ব্যবসায়ীরা করে থাকেন তাদের প্রচুর লেনদেনের সাহায্যের জন্য, কিন্তু এখানে কোনো ইন্টারেস্ট বা সুদ পাওয়া যায় না। 3 নম্বর হচ্ছে মেয়াদি আমানত বা টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট, যেখানে সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশি হারে সুদ পাওয়া যায়। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে যদি 3 থেকে 5% সুদ পার অ্যানাম বা পার ইয়ার পাওয়া যায়, টার্ম ডিপোজিটে একটা ফিক্সড পিরিয়ড 1 বছর 1.5 বছর, এখানে এখন দিনের হিসাবে রাখা হয় 444 দিন, 555 দিন, বোধহয় 555 ডেজটাই এখন ম্যাক্সিমাম। আবার 6 মাসের জন্য 180 দিনের জন্য রাখা যায়। এখানে রেট অফ ইন্টারেস্টটা সেভিংস অ্যাকাউন্টের থেকে একটু বেশি। যদি সেভিংস অ্যাকাউন্টে 3 to 5% হয় পার অ্যানাম, এখানে 5 to 7% পার অ্যানাম হয়। আর একটা অ্যাকাউন্ট হয় রেকারিং ডিপোজিট বা যৌগিক আমানত, যেখানে সুদের হারটা মেয়াদের উপর বা টার্মের উপর নির্ভর করে। এখন আপনারা জিজ্ঞেস করবেন যে টার্ম ডিপোজিট আর ফিক্সড ডিপোজিটের, টার্ম ডিপোজিট আর রেকারিং ডিপোজিটের ডিফারেন্স কি? হ্যাঁ, এখানে
টার্ম ডিপোজিটে একটা লামসাম অ্যামাউন্ট, ধরা যাক 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ একটা ফিক্সড পিরিয়ডের জন্য রেখে দেওয়া হয় এবং তার থেকে একটা লামসাম ইন্টারেস্ট পাওয়া যায়। সেটা আপনি ইয়ারলি বা কোয়ার্টারলি আপনার অ্যাকাউন্টে নিয়েও নিতে পারেন বা টার্মের শেষে আপনি অন ম্যাচুরিটি এটাকে নিতে পারেন। মাল হচ্ছে এছাড়া যৌগিক আমানত বা রেকারিং ডিপোজিট, যাদের লামসাম একসঙ্গে অনেকটা টাকা নেই, তারা টাকাটা জমিয়ে ফেলবার জন্য সেভিংস অ্যাকাউন্টে না রেখে তা থেকে তো মিনিমাম ইন্টারেস্ট পাওয়া যাবে, সেই জন্য এটাকে আরেকটু বেশি ইন্টারেস্ট পাওয়ার জন্য আপনি প্রতি মাসে একটা মিনিমাম লামসাম অ্যামাউন্ট, ধরা যাক 2,000, 1,000, 3,000, 5,000 এইভাবে যদি জমা করেন তাহলে সেটা যৌগিক আমানত বা রেকারিং ডিপোজিটে জমা করতে হয়। এবং সেখানে দেখুন একটু বেশি ইন্টারেস্ট, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের মতো কম ইন্টারেস্ট নয়, আবার ফিক্সড ডিপোজিটের মতো বেশি ইন্টারেস্ট নয়, মাঝামাঝি একটা রেট অফ ইন্টারেস্ট পাওয়া যায়। এখন সেভিংস অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে এটা আপনারা বলবেন যে আমরা সকলেই জানি। আপনারা এটা শিখছেন তাদের জন্য যারা এটা জানে না। একটা ফর্ম বা আবেদনপত্র লাগে, ছবি, সেটা পাসপোর্ট সাইজ ছবি 5 কপি বা 6 কপি লাগে, প্যান কার্ড বা আধার কার্ড লাগে, প্রথম জমা করা টাকা, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হলে লাগে না, অন্যান্য সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে লাগে। কিভাবে টাকা তুলবেন, চেকের মাধ্যমে টাকা তুলবেন, এটিএম এর মাধ্যমে বা কার্ডের মাধ্যমে টাকা তুলবেন, উইথড্রয়াল স্লিপের মাধ্যমে টাকা তুলবেন। এখন পেটিএম বা অন্যান্য অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু টাকা উইথড্র করা যায়। যেমন বিদেশি অ্যাকাউন্টের ক্ষেত্রে এমপেসা খুব ভালো একটা মাধ্যম যার মাধ্যমে টাকা উইথড্র করা যায়। আমানত বা সেভিংস অ্যাকাউন্ট খুললে কি কি পাওয়া যায়? একটা পাস বই পাওয়া যায়, একটা ডেবিট কার্ড বা এটিএম কার্ড পাওয়া যায়, একটা পিন বা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার পাওয়া যায়, একটা চেক বই, যদি 500 টাকার উপরে জমা রাখেন তাহলে একটা চেক বই পাওয়া যায়। এখানে একটা বিধিসম্মত সতর্কীকরণ এই ব্যাংক ফ্রডকে অ্যাভয়েড করার জন্য। পাস বইটা মাসে অন্তত একবার এন্ট্রি করাবেন যাতে সেটা অ্যাকাউন্টটা ডরম্যান্ট হয়ে না যায়। ডেবিট বা এটিএম কার্ড কারোর হাতে দেবেন না। পিন নাম্বার কাউকে বলবেন না, মনে রাখবেন, লিখে রাখবেন না। পিন কিভাবে লিখে রাখবেন এটা একটা সহজ উদাহরণ দিয়ে দিই। আপনাদের নামের প্রথম 4টে অক্ষর, অথবা আপনার পিনটা 4টে অক্ষরের হয়, 4টে লেটারের হয়, 4টে ডিজিটের হয় পিন। আর আপনাদের ডেট অফ বার্থ DDMMYY ফরম্যাটে 6টা ডিজিট হয়। টোটাল কটা ডিজিট হলো? 10টা। এই 10টা ডিজিট মানে কি? একটা মোবাইল নাম্বার। এভাবেও আপনি কিন্তু সেভ করে রাখতে পারেন। এখন পিন বলে সেভ না করে পিন 2 বলে সেভ করতে পারেন, পিন কি বলে সেভ করতে পারেন, যাতে মোবাইলটা যদি চুরি হয়ে যায়, এই মোবাইলটা যদি চোরেদের হাতে পড়ে তাহলে চট করে আপনার পিনটা রিট্রিভ করতে না পারে। এটা আপনি আলফা নিউমেরিক্যাল ফরম্যাটেও করতে পারেন, আপনার নামের 4টে বা 6টা অক্ষর এবং তার সঙ্গে আপনার পিনের 4টে অক্ষর একসঙ্গে সেভ করে রাখতে পারেন। ওটাকে আলফা নিউমেরিক বলা হয়। এই পিন নাম্বার কাউকে বলবেন না, এবং অপরিচিত তো নয়, পরিচিতও কাউকে বলবেন না। আর চেক বই কাউকে দেবেন না। চেক কি? একটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট। এখানে বাংলায় লিখেছি বোঝার সুবিধার জন্য। এটা একটা কাগজের টুকরো যেটা টাকার পরিবর্তে দেওয়া হয়। এতে আপনার নাম, ব্যাংকের নাম, আমানত সংখ্যা বা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে। চেক কখন ফেরত হয় বা ডিসঅনার হয়? যদি আপনার হিসাবে উপযুক্ত টাকা না থাকে, যদি আপনার অ্যাকাউন্টে উপযুক্ত টাকা না থাকে, যদি আপনার সই ব্যাংকে যে স্পেসিফিক সিগনেচার দেওয়া আছে তার সঙ্গে না মেলে। এবং চেক ফেরত হলে বা ডিসঅনার হলে কি হয়? আপনার উপরে একটা ফিস বা জরিমানা ধার্য হয় এবং ভবিষ্যতে আপনার সিভিল স্কোর CIBIL, এই সিভিল স্কোর কমে যাওয়ার জন্য আপনার লোন পেতে বা লোনে কোনো জিনিসপত্র কিনতে অসুবিধা হয়। দেখুন, এটা আমার একটা চেকের ছবি আপনাদের জন্য প্রেজেন্ট করেছি। এটা দেখুন, বাঁদিকের ওপর থেকে শুরু করছি। এটা এখানে দুটো সমান্তরাল রেখা টানা আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্রস, CROSSED, ক্রস। এবং এর মাঝখানে যদি এই কথাটা লিখে দেন অ্যাকাউন্ট পেই, তাহলে যাকে আপনি চেকটা দিচ্ছেন তিনি ছাড়া
অন্য কেউ কিন্তু এই চেকটা ভাঙিয়ে টাকাটা তুলতে পারবেন না। এরপরে আমরা এই যে বাঁদিকের উপরের পোর্শনটায় যাই, এখানে ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ, ব্রাঞ্চের অ্যাড্রেস এবং আইএফএসসি দেওয়া আছে। আইএফএসসিটা কি? আইএফএসসিটা ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। এখানে দেখুন প্রথম 4টে ডিজিট হচ্ছে আলফাবেট, যেটা ব্যাংকের নাম ডিনোট করছে। এই 5 নম্বরটা 0, এটা হচ্ছে, এটাকে বলা হয় সেপারেটর। এরপরে পরের দুটো 0 আছে, নাও থাকতে পারে, কিন্তু শেষ 4টে ডিজিট খুব ইম্পর্টেন্ট। এটা আপনার ব্যাংকের ব্রাঞ্চের ব্রাঞ্চ কোড। আমার যেমন ব্রাঞ্চ হচ্ছে কানাড়া ব্যাংকের ঠাকুরপুকুর ব্রাঞ্চ, তার ব্রাঞ্চ কোডটা হচ্ছে 8626। এটা একটা ইউনিক কোড, ইউনিক আলফা নিউমেরিক কোড আইএফএসসি, যেটাকে কেউ নকল করতে পারবে না। এবং এখানে আরেকটা ফেসিলিটি দেওয়া আছে, দেখুন, মাল্টি সিটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংকের মাল্টি সিটি ফেসিলিটি আছে, অর্থাৎ আমার ঠাকুরপুকুর বেহালায় অ্যাকাউন্ট থাকলেও আমি বারাসাত থেকেও টাকা উইথড্র করতে পারি কানাড়া ব্যাংকের বারাসাত ব্রাঞ্চ থেকে। এবারে চলে আসি তারিখে। তারিখটা কি ফরম্যাটে লেখা হয়েছে? DDMMYYYY। এখানে যেন কোনো রকম ভুল না হয়, কারণ পরীক্ষার খাতায় আপনারা ভুল করলে আমরা যারা টিচার, আপনাদের যদি 2 নম্বরের কোয়েশ্চেন থাকে দয়া করে 1 নম্বর দিয়ে দিই অনেক সময়। কিন্তু ব্যাংকের ম্যানেজার কিন্তু টিচার নন, তিনি কিন্তু এখানে কাটাকাটি থাকলে আপনার চেকটাকে ফেরত পাঠিয়ে দেবেন। এরপরে এখানে লেখা আছে, দেখুন, পে। এই চেকটা অনেকে ভালোভাবে লিখতে পারেন না, সেই জন্য আমরা এটাকে খুব সরলীকরণ করে দিয়েছি। পে মানে যাকে দেবেন তার নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন, খুব কম স্পেস দিয়ে। যদি তার নাম ধরুন রিনা রয় হয়, খুব ছোট্ট, তাহলে যে জায়গাটা ব্যবহার হলো না সেটাকে এরকম ভাবে লাইন দিয়ে কেটে দেবেন, যাতে ওখানে আর কেউ লিখে নিতে না পারে। লাল দিয়ে অবশ্যই নয়, আমি লাল পেন দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা নীল বা কালো পেনে লিখবেন। এরপরে রুপিস, যত টাকা দেবেন সেটা কথায় ইন ওয়ার্ডস লিখবেন এখানে, যতটুকু, ধরুন 1000 অনলি, তারপরে যতটুকু জায়গা থাকলেও এই জায়গাটাকে আবার কেটে দেবেন যাতে কেউ কিছু লিখতে না পারে। এবারে ওই একই টাকা 10,000 এটা ফিগারে এখানে লিখে দেবেন। এবার দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার যদি না থাকে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে লিখে দিতে হবে। আর যেখানে আমার নাম দেওয়া আছে, দেখুন এটা আমার নিজের চেক, ভরসা করে আপনাদের জন্য দেখাচ্ছি। এখানে দেখুন আমার নাম আছে, সেখানে সিগনেচারের জায়গায় এই নামের ওপরে সিগনেচার করে দেবেন। ব্যাংকে যে ধরনের স্পেসিমেন সিগনেচার আছে তার বাইরে অন্য কোনো সিগনেচার করবেন না। এবারে দেখুন এখানে দুটো সিরিজ অফ ডিজিট আছে, প্রথমটা হচ্ছে চেক নাম্বার, 6টা ডিজিট আছে ইনভার্টেড কমার মধ্যে, এটা হচ্ছে চেক নাম্বার। আর পরে যেটা 9টা ডিজিট আছে এটাকে বলা হয় MICR। MICR, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন কোড। এই কোডটা কেউ নকল করতে পারে না, প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা কাস্টমারের জন্য আলাদা আলাদা ইউনিক কোড। সুতরাং এতগুলো সিকিউরিটি পয়েন্ট একটা চেকের মধ্যে আছে। বোঝা গেল? যদি কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে করতে পারেন, প্রশ্ন না থাকলে লিখে দিতে পারেন, কোনো প্রশ্ন নেই। আমি ওয়েট করে আছি। ভেরি গুড, তাহলে আমি এগিয়ে যাই। অনেকেই লিখেছেন নো কোয়েশ্চেন নো কোয়েরি, থ্যাংক ইউ। এরপরে আমি পরের অংশে যাচ্ছি তাহলে। এবারে আমরা টাকা কিভাবে জমা দেব, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। এবং আমাদের সহজাত অভ্যাস যে আমরা টাকা জমা দিতে যাওয়ার সময় সবকিছু নিয়ে যাই, বাড়ি থেকে টাকা নিয়ে যাই, মোবাইল ফোন নিয়ে যাই, একাধিক মোবাইল ফোন থাকলে নিয়ে যাই, সব নিয়ে যাই, কিন্তু পেন নিয়ে যাই না। তো আপনারা এগ্রি করলে হ্যাঁ বলবেন, ডিসএগ্রি করলে না বলবেন। পেন আমরা নিয়ে যাই না, পাশের লোকের থেকে চেয়ে নিই, আর কাজটা হয়ে গেলে পেনটা তাকে ফেরত দিতেও ভুলে যাই। এটা কি আপনারা এগ্রি করছেন? হ্যাঁ স্যার, পার্থিব ব্যানার্জি বলেছেন হ্যাঁ স্যার।
এটা একটা মজার কথা ছিল, কিন্তু আসলে আমরা টাকা কিভাবে জমা দেবো সেটা এখানে একটু দেখে নেব। ব্যাংকে গিয়ে ডিপোজিট স্লিপ চাইবো, একটি ডিপোজিট স্লিপ ভর্তি করে টাকা সহ কাউন্টারে জমা দেবো। ডিপোজিট স্লিপে কি কি থাকে, এখন অবশ্য ব্যাংকের অনেক স্মার্ট হাব বেরিয়ে গেছে, ব্যাংকে না গিয়ে স্মার্ট হাবে গিয়েও আপনি টাকা জমা দিতে পারেন একইভাবে। ডিপোজিট স্লিপে তারিখ লিখতে হবে, আমানতকারী বা ডিপোজিটারের নাম লিখতে হবে, সেভিংস অ্যাকাউন্টের নাম্বারটা লিখতে হবে, জমা দেওয়া টাকার পরিমাণ অঙ্কে এবং কথায়, অর্থাৎ ইন ফিগার এবং ইন ওয়ার্ডস লিখতে হবে, প্যান নাম্বার লিখতে হবে, ঠিকানা লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, এবং টাকার নোট ভিত্তিক সংখ্যা বা ডিনোমিনেশন সেটা কিরকম। ডিনোমিনেশনটা হচ্ছে, যদি আমি 50,000 টাকা জমা দিতে যাই, ধরুন 40,000 টাকা 500 টাকার নোটে আর 10,000 টাকা 100 টাকার নোটে, তাহলে আমরা কি লিখবো ডিনোমিনেশনে? 500 ইন্টু 80, তবে 40,000 টাকা হলো। আর 100 ইন্টু 100, তবে 10,000 টাকা হলো। এই ডিনোমিনেশনটা কিন্তু লিখে দিতে হবে। এবং আর একটা জিনিস করতে হবে, টাকা যখন জমা দিতে যাবেন সব টাকাগুলো একই দিকে মুখ করে জমা দিতে হবে। যদি আপনি বিভিন্ন বিভিন্ন দিকে মুখ করে টাকা জমা দেন তাহলে কিন্তু ব্যাংকের লোক বিরক্ত হবে, কারণ তার সময় নষ্ট হবে। এবারে চেকের ক্ষেত্রে কি করবেন, চেক নাম্বার, কোন ব্যাংকের চেক, তারিখ, কোন ডেটে চেক ইস্যু করা হয়েছে এবং টাকার অঙ্ক, এটা লিখে দিতে হবে। চেকের পেছনে ধরুন ডিপোজিট স্লিপ আর চেক দুটো একসঙ্গে একটা পিন আটকে যেখানে ড্রপ বক্স সেখানে ফেলতে হবে। এবারে আপনার ধারণা যে ওই চেকটা অক্ষত অবস্থায় ডিপোজিট স্লিপের সঙ্গে আটকে থাকবে, যদি খুলে যায় তাহলে কি করবেন? সেই কারণে চেকের পেছনে আমানতকারীর নাম, আমানত সংখ্যা এবং মোবাইল নাম্বার, ডিপোজিটারের নাম, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার, এই তিনটে জিনিস লিখে দিতে হবে। এবার টাকাটা নির্দিষ্ট সময় আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যারা এখানে টিচার আছেন, অন্যান্য অ্যাসাইনমেন্ট করেন, তাদের জন্য একটা তথ্য, যদি আপনারা বিভিন্ন গভর্নমেন্ট অ্যাসাইনমেন্টের জন্য টাকা পান, ধরুন বিভিন্ন সরকারি পরীক্ষায় কোয়েশ্চেন করা, খাতা দেখা, ইন্টারভিউ নেওয়া, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে সার্ভিস চার্জ, নর্মালি চেকটা ক্লিয়ার হলে একটা সার্ভিস চার্জ ব্যাংক কেটে নেয়, কিন্তু সরকারি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ কিন্তু মকুব করে দেওয়া হয়। এটা তোমরা যারা ভবিষ্যতে এই কাজগুলো করবে তোমাদের জন্য বলছি। আমি যেমন পাবলিক সার্ভিস কমিশনের একটা কনফিডেন্সিয়াল কাজ করেছিলাম বা করে থাকি, তার জন্য একটা রেমুনারেশন পাই, সেটা ধরা যাক 800 টাকা। এর সার্ভিস চার্জ কিন্তু অনেকটা, এবং আমাকে একটা আরবিআই এর চেক দেওয়া হয়। আরবিআই এর চেক নর্মালি কাউকে দেওয়া হয় না সরকারি অ্যাসাইনমেন্ট ছাড়া, এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা চেক দেওয়া হয়। সেটা আমি প্রথমবার যেটা করেছিলাম, ব্যাংকে গিয়ে জমা দিয়েছিলাম। জমা দেওয়ার সময় আমার কাছ থেকে কি করা হয়েছিল, 180 টাকা ডেবিট করে নেওয়া হয়েছিল, 800 টাকা ক্রেডিট আর 180 টাকা ডেবিট। তাহলে আমি কত টাকা পেলাম? চ্যাট বক্সে লিখবে। 800 টাকা আমার ক্রেডিট হলো আর 120 টাকা ডেবিট হলো, কত টাকা পেলাম? 680। তাহলে পার্থিব ব্যানার্জি একদম ঠিক লিখেছেন। কিন্তু তাহলে আমি এই স্যাক্রিফাইসটা করতে যাব কেন? আমি তো 800 টাকার কাজই করেছিলাম, 680 কেন পেতে যাব? এই সরকারি অ্যাসাইনমেন্টে যাতে সার্ভিস চার্জ না নেওয়া হয় তার জন্য ব্যাংকের ম্যানেজারকে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, যেটা আমার সরকারি অ্যাসাইনমেন্ট, এর সার্ভিস চার্জটা মকুব করে দেওয়া হোক। তখন কিন্তু এই 180 টাকা আবার অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করার 3 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে ফিরে আসে। এটা জানা ছিল কি ছিল না যদি একটু বলেন। আমি চ্যাট বক্সে উত্তর পেলে এগোবো। কোনো উত্তর নেই, তাহলে এগোচ্ছি না। আজকে একটা নতুন জিনিস জানলাম কি জানলাম না, হ্যাঁ কি না? উত্তর পেলেই এগোবো, না হলে এগোবো না। আকাশ রয় লিখেছেন, ইয়েস স্যার, থ্যাংক ইউ।
তাহলে আবার স্ক্রিন শেয়ার করছি পরবর্তী অংশটা দেখানোর জন্য। এবারে ডেবিট কার্ড বা এটিএম কার্ড কি? ডেবিট কার্ড বা এটিএম কার্ড হচ্ছে একটা প্লাস্টিক কার্ড। এতে অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে, অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে না, কার্ড নাম্বার লেখা থাকে, হোল্ডারের নাম লেখা থাকে, এবং কার্ডটা ঘুরিয়ে পেছন দিকে সিভিভি বা কোড ফর ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন লেখা থাকে। এতে কি থাকে? কার্ড নাম্বার লেখা থাকে, কোন তারিখে বাতিল হবে বা এক্সপায়ারি ডেট লেখা থাকে, কোন তারিখে ইস্যু হয়েছিল ইস্যু ডেট লেখা থাকে, আমানতকারীর নাম বা ডিপোজিটারের নাম, যার নামে কার্ড ইস্যু হয়েছে তার নাম লেখা থাকে, একটা মাইক্রো প্রসেসর বা চিপ থাকে ডেটা কালেক্ট করার জন্য বা অপারেশন গুলো করার জন্য, একটা সিগনেচার বা স্বাক্ষর করার জায়গা কোনো ব্যাংকের কার্ডে থাকে, কোনো ব্যাংকের কার্ডে থাকে না, একটা যাচাই সংখ্যা বা 3 ডিজিট কোড ফর ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন থাকে, যেটাকে আমরা সিভিভি বলি। এটা এটিএম থেকে টাকা তুলতে ব্যবহার করা হয়। বিভিন্ন জিনিসপত্র কিনতে গেলে এটা সোয়াইপ করা হয়। পিওএস টার্মিনাল বলে একটা মেশিন থাকে, পয়েন্ট অফ সেল টার্মিনাল, তাতে কার্ডটা ঢুকিয়ে সোয়াইপ করা হয়। এটা ব্যবহার করতে একটা 4 ডিজিট পিন বা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার লাগে। ডেবিট কার্ড সংক্রান্ত সতর্কীকরণ: এটিএম বক্সে অপরিচিত কাউকে ঢুকতে দেবেন না, পিন নাম্বার কাউকে বলবেন না, কার্ডটা কারুর হাতে দেবেন না, পিন নাম্বার কোথাও লিখে রাখবেন না, কিভাবে মনে রাখবেন শিখিয়ে দিয়েছি, অচেনা কেউ বা ফোনে কেউ কার্ড সংক্রান্ত তথ্য চাইলে দেবেন না। এবারে ব্যাংকের অ্যাকাউন্ট প্রতি পিরিয়ডে, অর্থাৎ যারা আমরা মোবাইল ব্যবহার করি তাদেরকে এই অভ্যাসটা আছে যে আমরা পিরিয়ডিক্যালি আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো বা ছবিগুলো এগুলো মোবাইল থেকে কম্পিউটারে তুলে রাখি এবং মোবাইলটাকে তার স্টোরেজটাকে খালি করে নিই। এই অভ্যাস কি আমাদের আছে? একটু চ্যাট বক্সে লিখবেন ইয়েস বা নো। অভ্যাসটা আমাদের নেই। সৌভিক সাহা একদম ঠিক বলেছেন। এখন থেকে যেটা করবেন, জীবনটাকে একটু সাজিয়ে ফেলুন। এই যে অনেকটা সময় আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে নষ্ট করি বা অকাজে নষ্ট করি, সেটা না করে একটু মেথডিক্যাল হয়ে পড়ুন। আপনারা আপনাদের মোবাইল কন্ট্যাক্টগুলো, ছবিগুলো যেগুলো দরকারি সেগুলো ডেটা কেবল সব কোম্পানির ফোনের সঙ্গে দেয়, ডেটা কেবলটা দিয়ে কম্পিউটারে লাগিয়ে এইগুলো তুলে রাখুন, যাতে আপনার মোবাইলটা যদি কোনো সময় হ্যাং করে যায় বা স্টোরেজ অবসলিট হয়ে যায়, স্টোরেজ ক্যাপাসিটি ফুল হয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে আপনি ডেটাগুলো পিরিয়ডিক্যালি পেয়ে যাবেন। একই কথা ব্যাংকের ক্ষেত্রেও সত্যি। ব্যাংকের আই হ্যাভ এক্সটার্নাল এসএসডি, খুব ভালো কথা, আপনার এক্সটার্নাল এসএসডি তে তুলে রাখুন। এবারে ব্যাংকের অ্যাকাউন্টের ক্ষেত্রে এই কথাটা সত্যি যে পিরিয়ডিক্যালি আপনি হিসেব মিলিয়ে নেবেন। আমি লেফট সাইডে লিখেছি কি কি মেলাবেন, অর্থাৎ কত টাকা জমা দিয়েছেন, কবে কবে জমা দিয়েছেন, সুদ বাবদ কত পাওয়ার কথা ছিল, সুদ বাবদ কত পেয়েছেন, অন্যান্য আয়ের থেকে কিছু পাবেন বা পেয়েছেন কি না। আর রাইট সাইডে আপনি দেখবেন, লিখবেন, নিজেই খাতার মধ্যে করে নিতে পারবেন কত টাকা চেক দিয়ে তুলেছেন। আমি কিন্তু এখানে কমার্সের কোনো কনসেপ্ট কাজে লাগাইনি, কারণ কমার্সে এটার অন্য নাম হতো, সেই নামগুলো দিইনি, যেহেতু এখানে আর্টস সায়েন্স কমার্স সবাই আছেন। কত টাকা চেক দিয়ে তুলেছেন, কত টাকার চেক অন্য কাউকে দিয়েছেন, এটিএম থেকে কত টাকা তুলেছেন এবং ব্যাংক থেকে কত টাকা তুলেছেন। এই লেফট সাইড আর রাইট সাইড, বাঁ দিক আর ডান দিকের ডিফারেন্স থেকেই আপনি কিন্তু আপনার ব্যালেন্সটা চেক করে নিতে পারবেন। সেটার সঙ্গে যদি আপনার পাসবুকের ব্যালেন্স না মেলে বা ব্যাংক অ্যাকাউন্টের ভার্চুয়াল ব্যালেন্স না মেলে, তখন আপনাকে ব্যাংকে দৌড়তে হবে। ডেবিট কার্ড বা চেক বই হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কি করবেন? 2 দিনের মধ্যে ব্যাংকে জানাবেন। হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার সাথে সাথে নিকটবর্তী থানায় গিয়ে ডায়েরি করে রিসিপ্ট নেবেন। রিসিপ্টটার কয়েকটা কপি বা প্রতিলিপি বা জেরক্স সঙ্গে রাখবেন। ওই প্রতিলিপি সহ ব্যাংকে আবেদন করবেন, কারণ এটিএম থেকে যে রিসিপ্টটা বেরোয়, ধরুন যদি এটিএম থেকে কার্ড ইউজ করে টাকা না বেরোয়, তখন কি হবে? আপনি সঙ্গে সঙ্গে এটিএম থেকে একটা স্লিপ নিয়ে নেবেন, ট্রানজাকশন স্লিপ। যদি অনেক সময় এটিএম এ কাগজ থাকে না,
তাহলে কি করবেন, মোবাইলটা বার করে ট্রানজাকশনের স্ক্রিনশট নিয়ে নেবেন। ওই স্ক্রিনশটটার প্রিন্ট আউট দিয়ে নিয়ারেস্ট ব্যাংক ব্রাঞ্চে আপনার গিয়ে কমপ্লেন করবেন যে আমার ট্রানজাকশন হয়েছে কিন্তু টাকা বেরোয়নি। যদি আপনার কমপ্লেনটা সঠিক হয় তাহলে আপনি সঙ্গে সঙ্গে অন্তত 7 দিনের মধ্যে টাকাটা ফেরত পেয়ে যাবেন। যদি তাও না পান তাহলে আমি লিখে দিচ্ছি এখানে ওবিএস ওবিএস OBS অর্থাৎ ব্যাংকিং ওম্বাডসম্যান স্কিম। এটা গুগলে সার্চ করবেন, ব্যাংকিং ওম্বাডসম্যান স্কিম। এই ওম্বাডসম্যান স্কিমের আন্ডারে আপনার যে ব্যাংক, সেখানে সেই ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকের একটা করে গ্রিভেন্স সেল আছে। সেইখানে আপনি মেল করে জানিয়ে দেবেন যে আপনি আপনার সুবিধাটা পাননি বা আপনার প্রতিকার পাননি। তাহলে 15 দিনের মধ্যে কিন্তু আরবিআই অ্যাকশন নেবে। সাম জেনারেল ইনস্ট্রাকশন, এটা ইংলিশে, যেহেতু সকলের জন্য কিছুটা আবার ইংলিশেও বলতে হবে। ডু নট রেসপন্ড টু এনি মেল রিসিভ ফ্রম আনডিসক্লোজড রিসিপিয়েন্টস, অর্থাৎ যে মেল বাল্ক মেল আপনাকে অ্যাড্রেস না করে অনেককে একসঙ্গে করা হয়েছে, সেই সমস্ত মেল অ্যাভয়েড করবেন। Do not respond or send details to any mail where it is said that you have won huge sum of lotteries, you have to pay a huge tax, or your ATM card has been blocked, or your account has been debited for any subscription, etc. All these are fake mails. Once you respond, your details will go straight to the hackers and they will grasp your money. হ্যাকাররা কিভাবে চুরি করে সেটা আমি বলছি পরে। In case of armed robbery at the ATM, কি করবেন? When a thief forces you to take money from the ATM, do not argue or resist. You might not know what he or she might do to you. হাতে বন্দুক ধরে আছে, গুলিও করে দিতে পারে। সে অবস্থায় কি করবেন? মাথা ঠান্ডা রাখুন। What you should do is to punch your pin in the reverse. That is, if your pin is 1254, your punch will be 4521. The moment you punch in the reverse, the money will come out but will be stuck into the machine halfway out and it will alert police without notice of the thief. দুটো কাজ হবে, পুলিশের কাছে একটা কল চলে যাবে আর আপনার টাকাটা বেরোতে গিয়েও আটকে যাবে। Every ATM has this facility, so it is specially made to signify danger and help. দেখুন, আমি আপনার কলেজ থেকে কিচ্ছু নিইনি, চা জল সব বাড়িতে অ্যারেঞ্জ করেছি আপনাকে বলবো বলে। নাও পিপল ডুইং অনলাইন ট্রানজাকশন রেগুলারলি। অনেকে আমরা অনলাইন ট্রানজাকশন করি বিভিন্ন সাইট থেকে। এখন বিভিন্ন রকম লুক্রেটিভ অফার আছে। তো আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে মোবাইল কভার 99 রুপিসে মোবাইলের কভার দিচ্ছে, কেউ দিতে পারে না। 5000 টাকায় ল্যাপটপ দিচ্ছে অ্যাপেলের, এবং শীতের জ্যাকেটে 80% ডিসকাউন্ট দিচ্ছে। আমি জানি না, হয়তো ভগবানের হাত ডাইরেক্ট এদের মাথার উপরে আছে, ভগবান, আল্লাহ, গড, না হলে তো দিতে পারতো না। কিন্তু এগুলো সব কিন্তু ফেক অফার। অনেক ক্ষেত্রে জিনিসটা নকল হয়, অনেক ক্ষেত্রে টাকা নিয়ে নেওয়া হয়। সুতরাং আপনারা যারা সোশ্যাল নেটওয়ার্কিং করেন, তারা যে ব্যাংক অ্যাকাউন্টে, যে মোবাইল নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে রেখেছেন, আধারের সঙ্গে লিঙ্ক করে রেখেছেন, সেই মোবাইল নাম্বার দিয়ে প্লিজ সোশ্যাল নেটওয়ার্কিং করবেন না। হ্যাকাররা কি করে? হ্যাকার অ্যাক্সেসেস ইউর নেম অ্যান্ড ডেট অফ বার্থ ফ্রম দ্য ফেসবুক। এগুলো ছাড়া আপনি ফেসবুকে ঢুকতে পারছেন না, সেই জন্য আপনার নাম আর ডেট অফ বার্থ। ফেসবুক কেন ডেট অফ বার্থ নয়? আপনাকে বার্থডে উইচ করার জন্য। অনেকেরটা ফেক হয়, আবার অনেকেরটা রিয়েলও হয়। উইথ দিস ডিটেলস দ্য হ্যাকার গোজ টু দ্য ইনকাম ট্যাক্স সাইট। যারা ইনকাম ট্যাক্স দেন, ওখানে ঢোকার জন্য নাম আর ডেট অফ বার্থটাই যথেষ্ট, অ্যান্ড আপডেটস দেম, ওটাকে চেঞ্জ করে দেয়। ইনকাম ট্যাক্স সাইটে ঢুকে এটাকে চেঞ্জ করে। তো ওখান থেকে ডুপ্লিকেট প্যান কার্ডও পেয়ে যায়। ফ্রম দেয়ার হি অর সি অবটেইনস দ্য প্যান কার্ড অ্যান্ড মোবাইল নাম্বার, then he gets a duplicate PAN card made
প্যান কার্ড তো যে কোনো জায়গায় তৈরি হয়, ডুপ্লিকেট প্যান কার্ড খুব সহজে নিয়ে নেওয়া যায়। After this, he or she lodges a mobile theft complaint in a police station. আপনার হয়ে একটা লোক গেল, পরিচয় দিল আপনার ড্রাইভার বা আপনার বাড়ির কাজের লোক, বললো যে আমার মনিবের বা আমার মালিকের কাজটা এটা হারিয়ে গেছে, প্যান কার্ডটা, এবং মোবাইল ফোনটাও চুরি হয়ে গেছে। তাহলে একটা ডুপ্লিকেট প্যান কার্ড করিয়ে নিল আর একটা ডুপ্লিকেট সিম কার্ডও করিয়ে নিল উইথ দ্য মোবাইল কোম্পানি। মোবাইল কোম্পানিগুলোতে যারা বসে আছে, দে আর সো লেস লিটারেট, অনেক সময় মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাস, সবাই কাউকে ছোট করছি না, তাদের টেকনিক্যাল নলেজ এত কম যে তারা একটা অ্যাপ্লিকেশনের ভিত্তিতে 100 টাকা নিয়ে একটা ডুপ্লিকেট সিম কার্ড ইস্যু করে দেয়। আমি নিজে পরীক্ষা করে দেখেছি যে আমার একটা মাইক্রো সিম কার্ড দরকার, আমার একটা মিনি সিম কার্ড ছিল, আবার একটা মাইক্রো সিম কার্ড একই নাম্বারে একটা অ্যাপ্লিকেশন করতে আর 100 টাকা দিতে সঙ্গে সঙ্গে দিয়ে দিল। নাও থ্রু ইন্টারনেট ব্যাংকিং হি ইজ নাও রেডি। তাহলে একটা ডুপ্লিকেট প্যান কার্ড, একটা ডুপ্লিকেট সিম কার্ড পেয়ে গেল চোর। এই জামতাড়া বলে একটা জায়গা আছে ভারত ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেখানে কিন্তু এইভাবে যারা আপনারা সিরিয়াসলি ক্লাস করছেন, আপনাদের মতো সিরিয়াসলি বসে সবাই শিখছে কিভাবে টাকা চুরি করতে হয়, কিভাবে হ্যাকিং করতে হয়। তাহলে এখন প্যান কার্ড ডুপ্লিকেট আর সিম ডুপ্লিকেট হাতে চলে এলো চোরের। Now through internet banking, he or she is now ready to access your account. He or she goes to the site and uses the forgot my password option. Now he or she easily gets past other options, get the internet banking PIN on this duplicate SIM card. All the information is received from the cyber cell police, not my own word. Now some instructions regarding other instruments. Please don't issue blank check to anybody, even if it is asked for. এই যে জায়গাটা দেখাচ্ছি আবার চেকের, যখন কাউকে চেক দেবেন তখন এই যে জায়গাটা, এই জায়গাটা ছিঁড়ে নেবেন, এই জায়গাটা ছিঁড়ে নেবেন, ছিঁড়ে ব্ল্যাঙ্ক চেকটা দেবেন। তাহলে চেকটার নাম হয়ে গেল স্টেল চেক বা বাতিল চেক। এই বাতিল চেক দিয়ে চোরেরা কিছু কিন্তু করতে পারবে না। নাহলে এই জায়গাগুলো এখনই বসে আমি ইরেজ করে দেবো। দেখুন, খুব সহজে দেখাচ্ছি। এই যে এটা লিখলাম তো, এটা আমি ইরেজ করে দেবো। ঠিক সেই রকম এই যে জায়গাগুলো, এটা আমি অনস্ক্রিন দেখাতে চাইছি না, এইগুলো আমি সহজে ইরেজ করে দেবো, সিগনেচারটাও ইরেজ করে দেবো। তাহলে চেকটা আবার নতুন হয়ে গেল, তাহলে আমি এই চেকটা ব্যবহার করতে পারবো। সেই জন্য যাকেই ব্ল্যাঙ্ক চেক দেবেন, এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে, এই জায়গাটার এই এমআই শেয়ারটাকে কিনে নেবেন, এটাকে জাস্ট ইউ টু ক্লিয়ার ইট আউট। তাহলে এই জায়গাটা এরকম খাঁজ হয়ে গেল, বাতিল চেক হয়ে গেল। এই বাতিল চেক দিয়ে কেউ আর কিছু করতে পারবে না, কোনো ট্রানজাকশন করতে পারবে না। প্লিজ ডোন্ট গিভ ক্যান্সেল চেক টু এনিবডি উইদাউট মেকিং ইট সেল, যেটা বলে দিলাম। আর আপনার যে কেওয়াইসি ডকুমেন্ট গুলো, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো অহেতুক কাউকে দান করবেন না। আপনি কি কারণে দিচ্ছেন, যদি ফটোকপিও দেন, তলায় লিখে দেবেন যে এই কারণে অমুক লোককে দেওয়া হলো বলে সই করে দেবেন। একটা ছোট্ট আধার কার্ড একটা বড় কাগজে জেরক্স করে তার তলায় সই করে দিয়ে দিচ্ছেন, আপনি কি জানেন যে এটা নিয়ে কত কিছু হতে পারে? এইপিএস ট্রানজাকশন নাম শুনেছেন? আধার এনেবলড পেমেন্ট সিস্টেম। যারা গ্রামে গঞ্জে গ্রাহক থাকে খুব সেমি লিটারেট বা ইলিটারেট, আপনাদের বাড়ির কাছাকাছিও আছেন অনেকে যারা খুব ভালো লেখাপড়া জানেন না, তাদের জন্য গ্রাহক সেবা কেন্দ্র খোলা আছে। তারা আধার কার্ডটা গিয়ে সেখানে দেখান, কত টাকা তুলবেন বলে দেন, এবং তাদের কোনো লোক হেল্প করে তাদের টাকাটা তাদের হয়ে তুলে দেয়। ওই আধার কার্ডে একটা কিউআর কোড আছে, ওই কিউআর কোডটা স্ক্যান করে টাকাটা তুলে নেওয়া যায়। এই এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে চোরেরা কি করে, যে অ্যাকাউন্ট গুলো ডরমেন্ট হয়ে যায়, আমার বাড়িতেই ঘটনা ঘটেছে, কার বলবো না, আমার বাড়িতেই এই ঘটনা ঘটেছে যে এই অ্যাকাউন্ট ইউজ করে, এই ডরমেন্ট অ্যাকাউন্ট যেটা অনেকদিন ব্যবহার করা হয়নি অথচ অনেকগুলো টাকা পড়ে আছে,
চোরেরা কি করে, রে কি করে, রে কি মানে আগে থেকে বারবার খোঁজ খবর অনুসন্ধান করে নেয় যে কার অ্যাকাউন্টটা অনেকদিন ইউজ হচ্ছে না, অথচ অনেক টাকা পড়ে আছে। সেখান থেকে কিন্তু ওই আধার এনেবলড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে টাকা তুলে নেয়। আমার বাড়িতেই ঘটনাটা ঘটেছিল, এবং একসঙ্গে একবার নয়, বারবার 15,000 টাকা করে তুলে নেওয়া হয়েছিল। এবং কে ফোন করছেন রে বাবা? আপনারা শুনতে পেয়েছিলেন যে একসঙ্গে 4বার টাকা 15,000 টাকা করে তুলে নেওয়া হয়েছিল, এই টাকার কথাগুলো আপনারা শুনতে পেয়েছিলেন? শুনতে পেলে ইয়েস বলবেন। এরপরে ভয় না পেয়ে ব্যাংকের ম্যানেজারকে ফোন করেন, যার হয়েছিল তিনি। ব্যাংকের ম্যানেজার একটা ইমেল আইডি দেন, এই ইমেল আইডিতে মেল করা হয়, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইবার সেলের ইমেল আইডি। সেখানে পুরো ঘটনাটা জানিয়ে এবং প্রত্যেকটা ট্রানজাকশনের স্ক্রিনশট নিয়ে অ্যাটাচ করে মেলটা করা হয়, এবং 1 মাসের মধ্যে পুরো টাকাটাই কিন্তু ফেরত পাওয়া গেছে। টাকা চলে গেলে অযথা ভয় পাবেন না। আরো 2-1টা জিনিস দেখাবো, দেখিয়ে শেষ করব। আপনারা জেনে রাখুন যে ইনকাম ট্যাক্স অথরিটি কখনো আপনাকে মেল পাঠাবেন না, তারা বছরে 1টা বা 2টো কনফার্মেশন মেল পাঠান। আপনার কোনো টাকা বাকি আছে এইভাবে তারা মেল আপনাকে পাঠাবেন না। ব্যাংক ফোন করে আপনাকে কোনো কিছু চাইবেন না, তারা সবসময় মেলের মাধ্যমে বা বাই পোস্ট লেটারের মাধ্যমে আপনার সঙ্গে কমিউনিকেট করেন। সুতরাং বাদ বাকি যা কল, সেগুলো যাচাই না করে কোনো গোপন তথ্য তাদের দেবেন না। যদি এরকম কোনো ঘটনা ঘটে যে ভুল করে কোনো তথ্য দিয়ে দেন, তাহলে এই নাম্বারটা রেখে দিন, এই নাম্বারটায় যোগাযোগ করবেন, 0332214142 এটা লালবাজারের সাইবার সেল ব্রাঞ্চের নাম্বার। যদি আপনাকে ফোন করে কেউ অসৎ উপায়ে টাকা নিয়ে নেয় বা নেওয়ার চেষ্টা করে, যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে যায়, পুরো তথ্যটাই রেখে দেবেন এবং এই নাম্বারে ফোন করবেন। করলে ওরা আপনাকে আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন জিজ্ঞেস করবে, এবং আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যে সাইবার ক্রাইম সেল তার নাম্বার আপনাকে দিয়ে দেবে। এখন প্রত্যেকটা থানায় কিন্তু প্রত্যেকটা পুলিশ স্টেশনে সাইবার ক্রাইম সেল আছে। সুতরাং ওই সাইবার ক্রাইম সেলের নাম্বারে আবার ফোন করে এই পুরো ঘটনাটা বলবেন, এবং দরকার হলে তাদের সঙ্গে গিয়ে দেখা করবেন, দেখা না করলেও হবে, তাহলে ইউ উইল গেট ইয়ার রিপ্রেশাল। এবারে আর একটা জিনিস দেখাবো, 1 মিনিট। কিভাবে টাকা চুরি হয়, এখানে অনেক জিনিস দেখাবো না, খুব সহজ 2-একটা জিনিস দেখাবো। এটিএম থেকে কিভাবে ফ্রড হয়, দেখুন এই যে এটাকে বলা হয় কার্ড ট্র্যাপিং। এই যে কার্ডটা যখন কার্ড রিডারের মধ্যে ঢোকাচ্ছেন, ওখানে একটা লিকুইড দেওয়া থাকে, এই লিকুইডে আপনার কার্ডটা আটকে যায়, অনেক সময় বেরোয় না। এটা পুরনো ছিল, পদ্ধতি ছিল টাকা চুরি করার। এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখুন এইভাবে টাকা চুরি করা হয়, এটাকে বলা হয় ফিশিং। এই যে ছোট্ট একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটা একটা ক্যামেরা। এই ক্যামেরা কোথায় লাগানো থাকে দেখাচ্ছি। প্রথমত এই সিস্টেমটার নাম হচ্ছে স্কিমিং। যখনই আপনি কার্ডটা সোয়াইপ করার জন্য এটিএম এর সোয়াইপিং সেকশনে দেবেন, তখন একটা লিকুইড ওইটার মধ্যে লাগানো থাকে। সেই লিকুইডটা কি করে, আপনার কার্ডটাকে ডিটেক্ট করে নেয় এবং তার একটা ক্লোন তৈরি করে ফেলে। সুতরাং আগে আপনি কার্ড ঢোকানোর আগে ডিসপেন্সারের সোয়াইপিং সেকশনে হাত দিয়ে দেখবেন কোনো জলীয় পদার্থ লেগে আছে কিনা। যদি থাকে, এটাকে বলা হয় স্কিমার। এই স্কিমারে আপনি টাকাটা, এই কার্ডটা ঢোকাবেন না।
এরপরে দেখুন, এই যে স্ট্রিমিং ডিভাইস অনেক রকমের হয়, যেখান থেকে রিসিভ বেরোয় ওখানেও লাগিয়ে রাখা থাকতে পারে। এইটা হচ্ছে স্ট্রিমিং ডিভাইস। এরপরে দেখুন, এটা একটা ব্রোশিওর হোল্ডার। এটিএম এর পাশাপাশি এটা একটা ব্রোশিওর হোল্ডার, খুব নিরীহ একটা জিনিস। কিন্তু দেখুন, এই দেখুন এখানে একটা হোল আছে। যখনই আমি ঘুরিয়ে দিলাম, এখানে একটা হোল আছে, গর্ত। এই গর্ত থেকে কিন্তু আপনি যে এটিএম এর মধ্যে ট্রানজাকশন করছেন তার ছবি তোলা হয়ে যাচ্ছে। আপনি কি করবেন, এখানে এখানে যখনই ট্রানজাকশন করবেন, দেখছেন আপনার ছবি তোলা হচ্ছে, তিনটা হাত চাপা দিয়ে দেবেন, যাতে মানে স্ট্রিমিং ডিভাইস দিয়ে আপনার তুলে নেওয়া হলো, কার্ডের ছবি তুলে নেওয়া হলো, এইটা স্ট্রিমিং ডিভাইস। আর এই ছোট ক্যামেরা দিয়ে আপনার পিনের ছবি তুলে নেওয়া হলো। এই যে ছোট্ট ক্যামেরাটা দেখিয়েছিলাম শুরুতে, এই যে ছোট্ট ক্যামেরাটা, এটা দিয়ে ওই হোলের মধ্যে থেকে, গর্তের মধ্যে থেকে আপনার ছবি তুলে নেওয়া হলো, মানে পিন দেওয়ার ছবি। তার জন্য প্রোটেকশন হিসাবে আপনাকে হাত চাপা দিয়ে পিনটা দিতে হয়। একটা হাত আর একটা হাতের উপর চাপা দিয়ে তবে পিনটা দেবেন, যাতে এটা ছবি উঠতে না পারে। দুটো জিনিস শিখিয়ে দিলাম, যে এটিএম ডিসপেন্সারে যেখানে কার্ড সোয়াইপ করবেন সেখানে কোনো জলীয় পদার্থ আছে কিনা দেখে নেবেন। আর আপনি যখন পিন দেবেন, হাত চাপা দিয়ে পিনটা দেবেন। এগুলো সব বলে দিয়েছি অলরেডি। এরপরে আমি এআই কে দেখাবো, এআই কিভাবে আমাদের সেভ করে। একটা ছোট্ট সফটওয়্যার আছে এখন, এই সফটওয়্যারটা মোবাইলে আপনি লাগিয়ে রাখবেন, তাহলে আপনি অ্যালার্ট হয়ে যাবেন যে আপনার সাথে কোনো ফ্রড হচ্ছে কিনা। এটা পুরোটা দেখাবো না, শুধু অল্প একটুখানি দেখাবো। দেখুন, এই যে সিএলআই স্পুফিং হয় অনেক সময়। আপনি ব্যাংকের ট্রানজাকশন সংক্রান্ত কোনো কথা যদি ফোনে কারোর সঙ্গে বলে থাকেন, এটা সিএলআই স্পুফিং বলে। এই টেকনোলজি দিয়ে সিএলআই স্পুফিং করা যায় এবং কলার আইডি থেকে ডিটেক্ট করা যায়। আপনি প্রুফ প্রিভেন্টার, সিএলআই স্পুফিং প্রিভেন্টার বলে একটা সফটওয়্যার হয়। সেই সফটওয়্যারটা যদি আপনি মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে লাগিয়ে রাখেন, তাহলে সেখান থেকে কল অডিও ডিটেক্ট করা যায়, রিস্ক স্কোর দেখা যায়, কতটা সিকিউরিটি ইনক্রিজ করছে দেখা যায়। সিএলআই প্রুফিং প্রিভেন্টার, সিএলআই স্পুফিং, SPOOFING, সিএলআই স্পুফিং প্রিভেন্টার। এইটা যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন, তাহলে আপনি মোবাইল নিয়ে যদি এটিএম এ ঢোকেন বা মোবাইল দিয়ে যদি ট্রানজাকশন করেন, আপনার অনেকটা সিকিউরড অপশন পাবেন। এটা হচ্ছে রিসেন্টলি এআই এর ইনভেনশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটা ইনভেনশন। এটার মাধ্যমে আমরা অনেক বেশি সিকিউরড। আরো অনেক কথা এখন বলতে পারছি না, যেহেতু অনেক লার্জ গ্রুপ অফ স্টুডেন্ট আরো অন্যান্য ক্লাসও করবেন, তাই আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওভার টু কলেজ অথরিটি। যদি চ্যাট বক্সে কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, অথবা চ্যাট বক্সে আমি আমার নাম্বারটা শেয়ার করে দিলাম। আগের দিনেও আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন, সাধ্যমতো উত্তর দিয়েছি। আচ্ছা, চ্যাট বক্সটা বোধহয় এনেবল করা আছে কি? হ্যাঁ। আমার নাম হচ্ছে প্রণাম ধর। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9830071587। আমি 4টে কলেজের অনারেবল প্রিন্সিপাল এবং প্রোগ্রাম অফিসার। সমস্ত স্টুডেন্ট ভলেন্টিয়ার যারা এখানে রইলেন, এতক্ষণ আমাকে বাজে বকার জন্য সুযোগ করে দিলেন এবং বেশ কিছু বাজে বকতে পারলাম, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই বকাটা যদি সত্যি বাজে, মানে বকাটা যদি সত্যি আপনার কানে বাজে, তাহলে হয়তো কিছু ফ্রডুলেন্ট প্র্যাকটিস থেকে আপনারা সেফ থাকতে পারবেন। এখন আপনারাই এখানে চ্যাট বক্সে লিখুন বকাটা বাজে না না বাজে। মানে মজার কথা হচ্ছে, মোবাইল যতক্ষণ বাজে ততক্ষণ সেটা বাজে না, আর যখন সেটা বাজে না তখন সেটা বাজে। তাহলে আমার আজকের এই বকাটা কি বাজে না বাজে না? থ্যাংক ইউ, শুভদীপ বাবু। সাজিদ, অনেকেই লিখছেন, পার্থিব ব্যানার্জি।
উপা বাগচি, থ্যাংক ইউ। সবাইকেই ধন্যবাদ, ইন্ডিভিজুয়ালি আর বলছি না। ওভার টু প্রফেসর সুনীল বিশ্বাস স্যার and other authorities for থ্যাংক further. ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর প্রণাম ধর। আমরা এখানে একটু অল্প সময় আজকে পেলাম আর কি, কারণ এই সাইবার সিকিউরিটি, ব্যাংকিং লিটারেসি এবং ফিনান্সিয়াল লিটারেসির ব্যাপকতা প্রচুর আমাদের। আমরা নানাভাবে এর ব্যাড এফেক্ট, ভালো এফেক্ট সবকিছুর সম্মুখীন আমরা কেউ না কেউ হই। একজন প্রেজেন্টেশনটা চেয়েছেন, এটা আমি কলেজ অথরিটিকে পাঠিয়ে দিচ্ছি, 4টে কলেজের হ্যাঁ, হ্যাঁ, অথরিটিকে। হ্যাঁ, তারা ক্লাস্টার ইনচার্জকে পাঠাচ্ছি প্রফেসর বিশ্বাসকে। তারা যেভাবে তিনি যেভাবে ডিস্ট্রিবিউট করবেন সেটা খুব অবশ্যই, মানে ওবিএস এর ফুল ফর্ম লিখে দিচ্ছি। হুম। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ডক্টর প্রণাম ধর। আমরা সাইবার ক্রাইম, জামতারা গ্যাং, ক্যান্সেল চেক, ব্যাংকিং লিটারেসি, আমাদের নিজস্ব কলেজের একটা রিসেন্টলি একটা স্কিম লিখে দিয়েছি। সমস্যা হয়েছিল। আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখান থেকে আমি সুনীল বিশ্বাস স্যারের কথা, কারোর কথাই শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। চ্যাট বক্সে যদি আমার পার্ট ওভার হয়ে গিয়ে থাকে তাহলে শোনা সবাইকে যাচ্ছে, ধন্যবাদ জানিয়ে উইথ ইউর কাইন্ড পারমিশন I am leaving with the gratitude to elders and love to younger. Thank you all. Leave করছি।